কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ধূম্রজাল, সাক্ষাতের দাবিতে পিটিআই এর বিক্ষোভের ডাক। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা, নিরাপত্তা জোরদার। গাজায় ইয়েলো লাইন ঘিরে আবারও বর্বরতা নেতানিয়াহু বাহিনীর, গুলি করে ২ ফিলিস্তিনিকে হত্যা। শীতের মধ্যেই ভারী বৃষ্টিতে ডুবে গেছে বহু আশ্রয়কেন্দ্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আলোচনায় বড় চ্যালেঞ্জ ভূখণ্ড, কোনো এলাকা ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত ও ট্রাম্প জামাতা। ক্যারিবীয় উপকূলে অভিযান নিয়ে কংগ্রেসে প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসন। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের হত্যার অভিযোগ, সমরমন্ত্রীর নির্দেশের বিষয়ে তদন্তের আহ্বান। এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত এশিয়া, ইন্দোনেশিয়ায় প্রাণহানি বেড়ে ৬০৪। শ্রীলঙ্কায় উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইমরানের শারীরিক অবস্থার খবর ঘিরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে শাহবাজ প্রশাসন। ভুয়া খবর ছড়িয়ে পড়া রুখতে সাইবার ক্রাইম এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার খবর ঘিরে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার সকাল থেকেই ইসলামাবাদ হাইকোর্টের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এদিন রাজধানী সহ পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও ১৪৪ ধারা জারি করা হয়। ইসলামাবাদে ২ মাস এবং রাওয়ালপিন্ডি শহরে এই অধ্যাদেশ জারি থাকবে বুধবার পর্যন্ত। এর আওতায় সব ধরনের সভা সমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিল সহ ৫ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এর আগে কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও আদালিয়া কারাগারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় পিটিআই। দলটির দাবি, হাইকোর্টের নির্দেশে সপ্তাহে ২ দিন ইমরান খানকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে কিছু বিষয় গোপন করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে কাশিম খান। গত ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বলেও দাবি করেন কাশিম। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক কারা কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম ডন জানিয়েছে পিটিআই প্রতিষ্ঠাতা সুস্থ আছেন। এদিকে পাকিস্তানে ব্যাপক হারে ভুয়া খবর ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সাইবার ক্রাইম এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মোহসিন নাকভি। স্থানীয় সময় সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে গত কয়েক সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৯০% খবরই ভুয়া বলে দাবি করেন মন্ত্রী। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েলো লাইন ঘিরে আবারও বর্বরতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গুলি করে অন্তত ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। গাজায় যুদ্ধবিরতি টিকে থাকলেও নিরীহ ফিলিস্তিনিদের দুর্দশা কমছে না। শীতের মধ্যেই বৃষ্টিতে ডুবে গেছে বহু আশ্রয়কেন্দ্র। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে প্রতিনিয়ত নিরীহ ফিলিস্তিনিদের টার্গেট করছে ইসরায়েলি সেনারা। সোমবারও ইয়েলো লাইন ঘিরে চালানো হয় বর্বরতা। সীমান্ত অতিক্রম করে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করার অভিযোগে ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এক বিবৃতিতে রেড ক্রস জানিয়েছে, হাজারো মানুষ এখনও জানে না তাদের প্রিয়জন বেঁচে আছে নাকি মৃত। গণকবরের ছবি আরও বাড়াচ্ছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক দাতব্য সংস্থা আইসিআরসি বলছে, গাজায় নিহতদের মরদেহ শনাক্ত ও নথিভুক্ত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা দিচ্ছে। যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে এখনও কত মানুষ আটকে আছে তার হিসাব কেউ নিশ্চিতভাবে জানে না। আন্তর্জাতিক মানবিক আইনে মৃতদের মর্যাদা রক্ষা বাধ্যতামূলক, কিন্তু গাজার অবস্থা সেই ন্যূনতম শর্ত পূরণ হতে দিচ্ছে না। পরিবারগুলো জানে না তারা কাকে কবর দিচ্ছে আর কাকে খুঁজছে। এর মধ্যে উপত্যকাটিতে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে শীতকালীন বৃষ্টি। পানিতে তলিয়ে গেছে দেইর আল বালার ত্রাণ শিবিরগুলো। শিশুদের জামা থেকে ডায়পার সবই ভিজে যাওয়ায় বিপাকে পড়েছে অনেকে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর পর থেকে কয়েকবার স্থানান্তরিত হয়েছে ছুটে চলা পরিবারগুলো। খান ইউনিস, রাফা, নুসৈরাত ঘুরে এখন দেইর আল বালাহ। শিশুরা ঠান্ডায় কাঁপছে, পোকামাকড়ের কামড়ে অসুস্থ হচ্ছে। শুকনো কাপড় নেই, খাবার নেই। আরও বড় আশঙ্কা সামনের শীতের তীব্রতা। নাদিম মারজান, সময় সংবাদ।
শান্তি আলোচনায় ভূখণ্ড ইস্যুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দখলকৃত কোনো এলাকা কিয়েভ ছাড় দেবে না বলে সাফ জানিয়েছেন তিনি। এর মধ্যেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দিনিপ্রোতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত আরও বেশ কয়েকজন। এদিকে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকক ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। পূর্ব মধ্য ইউক্রেনের দিনিপ্রোতে স্থানীয় সময় সোমবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় একটি বিশ্ববিদ্যালয় ভবন। বিস্ফোরণে উড়ে যায় জানালা, ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প কারখানা, মেরামত কেন্দ্র সহ বহু স্থাপনা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আহতদের মধ্যে অনেকে আছেন আশঙ্কাজনক অবস্থায়। এই হামলার মধ্যে ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টায় চলছে নতুন তৎপরতা। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোর সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন, শান্তি আলোচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভূখণ্ড ইস্যু। দখলকৃত কোনো এলাকায় ছাড় দেবে না কিয়েভ। একই সঙ্গে ইউরোপীয় নেতারা বলছেন সীমান্ত নির্ধারণ করবে ইউক্রেনই। এ নিয়ে বড় কোনো ছাড়ের সুযোগ নেই। এদিকে ওয়াশিংটনও চাইছে যুদ্ধের দ্রুত অবসান। ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বৈঠককে খুবই ফলপ্রসূ বলছে হোয়াইট হাউস। এছাড়া মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার, যেখানে তুলে ধরা হবে যুক্তরাষ্ট্র ইউরোপের আলোচনার ভিত্তিতে তৈরি নতুন নিরাপত্তা নিশ্চয়তার নকশা। অন্যদিকে রুশ সামরিক অগ্রগতির দাবি তুলে ক্রেমলিন জানিয়েছে পোক্রোভস্ক ও ভভোচান্স্ক দখল করা হয়েছে, যদিও এসব দাবি অস্বীকার করেছে কিয়েভ। একই সময় তুরস্ক সতর্ক করছে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা গ্রহণযোগ্য নয়। যুদ্ধ এখন সামুদ্রিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। নাদিম মারজান, সময় সংবাদ। ক্যারিবীয় উপকূলে মার্কিন সামরিক অভিযান নিয়ে কংগ্রেসে গুরুতর আইনি প্রশ্ন তুলেছেন আইন প্রণেতারা। ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের হত্যার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে কংগ্রেসে শুরু হয়েছে তোলপাড়। সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেটরা। গেল কয়েক মাস ধরে ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের অভিযোগে দেশটির উপকূলে নিজেদের সামরিক সক্ষমতা জানান দেয় যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় উপকূলে চালানো সামরিক অভিযানে বেঁচে যাওয়া সন্দেহভাজনদের উপর দ্বিতীয়বার হামলার অভিযোগ উঠেছে, আর তার রাজনৈতিক ঝড়ে পরিণত হয়েছে। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই পক্ষই পেন্টাগনের কাছে জবাব চাইছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, 2রা সেপ্টেম্বর ভেনেজুয়েলার উপকূলে একটি নৌযানে প্রথম হামলার পর 2 জন জীবিত ছিলেন। এরপর তাদের হত্যা করতে দ্বিতীয়বার হামলার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী এই নির্দেশ এসেছে সরাসরি সমরমন্ত্রীর কাছ থেকে, যদিও পিট হেগসেথ এসব দাবি সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেছেন হেগসেথ তাকে আশ্বস্ত করেছেন যে এমন কোনো নির্দেশ তিনি দেননি। তবে ট্রাম্প এটাও স্বীকার করেন, যদি সত্যিই দ্বিতীয় হামলা হয় সেটা তিনি কখনোই সমর্থন করেন না। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই অভিযোগ অত্যন্ত সংবেদনশীল। যুদ্ধ আইন অনুযায়ী আহত বা আত্মসমর্পণকারী ব্যক্তিকে হত্যা করা নিষিদ্ধ। এমন অভিযোগ সত্য হলে তা সরাসরি যুদ্ধ অপরাধের শামিল বলে অভিযোগ মার্কিন আইন প্রণেতাদের। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভিবাসন নীতিতে কড়াকড়ি ইতালির। সামান্য অপরাধেও নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে অবৈধদের। আইন মেনে চলার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার কবলে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ার মৃতের সংখ্যা বেড়ে 631 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত 464 জন। এদিকে শ্রীলঙ্কায় চলমান বন্যায় আন্তর্জাতিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপান। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 335 জনে।
বন্যায় ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে মারা গেছেন শত শত মানুষ, নিখোঁজ রয়েছেন অনেকে। বন্যা ও ভূমিধসের কারণে কাদা আর আবর্জনার স্তূপ মারিয়ে হতাহতদের খোঁজার কাজ অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বিচ্ছিন্ন গ্রামগুলোতে হেলিকপ্টার যোগে ত্রাণ সহায়তা পৌঁছানোর কথাও জানান তিনি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, ভয়াবহ এই বন্যায় 28,000-এর বেশি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 14 লাখ মানুষ। ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গ্রামের পর গ্রাম পানির নিচে থাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। বন্যার ভয়াবহতায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এদিকে শ্রীলঙ্কা সরকারের আন্তর্জাতিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপানের উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছে। থাইল্যান্ডে চলমান বন্যায় হতাহত হয়েছেন অনেকে। দেশটির সংখ্যা প্রদেশে পানি, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় 76,000-এর বেশি শিক্ষার্থী স্কুলে ফিরতে পারছে না বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। এদিকে সরকারের ত্রাণ ব্যবস্থাপনা নিয়েও বাড়ছে জন অসন্তোষ। অব্যবস্থাপনার অভিযোগে এরই মধ্যে 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। মালয়েশিয়ার পেরলিসে টানা বর্ষণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনও পানির নিচে বহু এলাকা। নাসরিন রুমি, সময় সংবাদ। মিয়ানমারে 4.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত 12:55 দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ফালামের 81 কিলোমিটার পূর্বে ভূকম্পন হয়। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 431 কিলোমিটার দূরে। এর ফলে বাংলাদেশের চট্টগ্রামেও কম্পন অনুভূত হয়। এর আগে চলতি বছরের 28 মার্চ মিয়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইতালির কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনির সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়িয়েছে। সামান্য অপরাধেও ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশিদের। চলতি বছরের শুরুতেই ফেরত পাঠানো হয়েছে 120 জনকে। প্রবাসীরা বলছেন, আইন মেনে চলা ও সতর্ক হওয়াই এখন সবচেয়ে জরুরি। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। 1990 সাল থেকে ইতালিতে বাংলাদেশিদের বসতি গড়ে উঠলেও প্রথম বাংলাদেশিরা পৌঁছানো 1987 সালে। তখন অবৈধভাবে থাকা তুলনামূলক সহজ ছিল। বহিষ্কারাদেশ দিলেও তা কার্যকর হতো না নিয়মিতভাবে। সময় বদলে এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। মেলোনি সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে গত 3 বছরে 5 লাখের বেশি শ্রমিক বৈধভাবে এনেছে। নতুন করে আরও 5 লাখ আনার প্রক্রিয়াও চলছে। সেই সঙ্গে অবৈধদের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান। বৈধ কাগজপত্র নেই এমন অবস্থা বা সামান্য অপরাধের অভিযোগে বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে দেশে। রোমের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে মানবিক আশ্রয়ের আবেদন করতে গিয়ে কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে। এতে অবৈধ অভিবাসীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, আইন মানা কিংবা নিয়ম ভঙ্গের ঝুঁকি এখন বহুগুণ বেশি। তাই সবাইকে সচেতনভাবে চলাফেরা ও স্থানীয় আইন কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছেন তারা। বৈধ কাগজপত্র নেই বা বৈধভাবে থাকার অনুমতি নেই, তারা যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলবেন এবং কোনো ধরনের মারামারি বা এ ধরনের কার্যক্রম, অপরাধ ভিত্তিক কার্যক্রমের মধ্যে জড়ানো যাবে না। বাংলাদেশি ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা একটু সতর্ক হয়ে চলবেন এবং ইতালির আইন কানুন মেনে চলবেন। ইতালিতে বর্তমানে 2 লাখের বেশি বাংলাদেশি বৈধভাবে থাকছেন। তবে অভিবাসন সহায়তায় জড়িত সংগঠনগুলো বলছে, অবৈধ অবস্থানের সংখ্যা 1.5 লাখেরও বেশি। নৌপথ, সড়কপথ, জাল স্পন্সর, ভিজিট ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে থাকা বা মৌসুমি ভিসা শেষে না ফেরা, এসব কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। আইনি সহায়তা কেন্দ্রগুলোতে এখন অবৈধ বাংলাদেশিদের ভিড় বাড়ছে। ভবিষ্যতে তাদের ভাগ্যে কি আছে তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন সামনে রেখে ব্রাজিলে বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি উন্মোচন। বর্ণিল আলোকসজ্জা দেখতে হাজারো মানুষের ভিড়। বেলজিয়ামে চমকপ্রদ সাউন্ড অ্যান্ড লাইট শো। পেরুর অ্যামাজন অঞ্চলে নৌকা ডুবে অন্তত 13 জন মারা গেছেন। আহত হয়েছেন 20 জনের বেশি। স্থানীয় সময় সোমবার ভোরে রাজধানী লিমা থেকে 415 কিলোমিটার উত্তর পূর্বে ইপারিয়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। পেরুর সংবাদ মাধ্যম জানায়, নৌকাটিতে শিক্ষক ও চিকিৎসক সহ মোট 41 জন আরোহী ছিলেন। কাছাকাছি একটি আদিবাসী সম্প্রদায়ের এলাকা থেকে আসা যাত্রীদের নামিয়ে দিতে ওই বন্দরে থামলে হঠাৎই ভূমিধসের কবলে পড়ে নৌকাটি। ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা আরও একটি নৌকা। ঘটনার পরপরই হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। সিরিয়ার নতুন নেতৃত্ব ঘিরে তৈরি হওয়া অস্থিরতায় আবারও সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সামরিক তৎপরতা বন্ধ না হলে দুই দেশের সম্ভাব্য শান্তি সমীকরণ ভেস্তে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এই অবস্থায় নেতানিয়াহুকে দ্রুত হোয়াইট হাউসে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে ওয়াশিংটন। একদিকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলায় বাড়ছে উত্তেজনা, অন্যদিকে ট্রাম্প সরাসরি বার্তা দিয়েছেন সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট হলে নতুন নেতৃত্বের উন্নয়নের ধারা ব্যাহত হবে। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, দামেস্ক ও তেল আবিবের সম্পর্ক দীর্ঘমেয়াদী ও সমৃদ্ধ করার সুযোগ এখনই কাজে লাগাতে হবে। ইসরায়েলের পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহু ফোনালাপে আলোচনা হয়েছে হামাসকে সামরিকভাবে নিষ্ক্রিয় করা এবং শান্তি চুক্তি সম্প্রসারণ নিয়ে। তবে সিরিয়া প্রসঙ্গে ইসরায়েল নীরব। মার্কিন কর্মকর্তারা টেলিভিশন চ্যানেলগুলোকে জানিয়েছেন, দামেস্ক এখন বিরোধ বাড়াতে চায় না, তাই ইসরায়েলের উচিত পথ বদলানো। এদিকে ইসরায়েলের অভিযানে সিরিয়ায় প্রাণহানির অভিযোগ উঠেছে। প্রায় 1 বছর ধরে ইসরায়েলি বাহিনী সিরিয়ার ভেতরে 9টি পোস্ট থেকে অভিযান চালাচ্ছে জানিয়ে যুক্তরাষ্ট্র ক্ষোভ জানিয়েছে। একই সময় মার্কিন দূত টম বারাক দামেস্কে গিয়ে সারার সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমানোর আলোচনা করেছেন বলে জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। সুদানের পশ্চিম কর্দোফানের বাবানুসা অঞ্চল দখলের দাবি করেছে আরএসএফ। স্থানীয় সময় সোমবার আধা সামরিক বাহিনীটি জানায় তারা বাবানুসা পুরোপুরি দখলে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আরএসএফের অস্ত্রধারীদের গুলি বর্ষণের পাশাপাশি উল্লাস করতে দেখা যায়। সেনাবাহিনীর আকস্মিক আক্রমণ প্রতিহত করেই শহর ও সেনাঘাঁটি দখলে নেয়ার দাবি করেছে আরএসএফ। সুদানের আর্মি এটিকে মানবিক যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের অগ্নুৎপাতে বছরের পর বছর ধরে পম্পেই নগরীতে চাপা পড়ে আছে বহু প্রাচীন রোমান দেয়ালচিত্র, যেগুলো রোমান ফ্রেস্কো নামে পরিচিত। পম্পের এই ভাঙা অংশগুলো জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হচ্ছে রোবট। এতে রোমান ফ্রেস্কোগুলো পাচ্ছে নতুন রূপ। দেয়ালচিত্রের খণ্ড খণ্ড অংশ জোড়া লাগাচ্ছে রোবট। 79 খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের অগ্নুৎপাতে লাভা ও ছায়ের নিচে বছরের পর বছর ধরে চাপা পড়ে আছে পম্পেই নগরীর অনেক রোমান দেয়ালচিত্র, যেগুলো রোমান ফ্রেস্কো নামে পরিচিত। গুরুত্বপূর্ণ এসব প্রত্নতত্ত্ব জোড়া লাগাতে গবেষকরা এক ধরনের রোবট সিস্টেম তৈরি করেছে, আর এর মাধ্যমে রোমান ফ্রেস্কোগুলো পাচ্ছে নতুন রূপ। 2021 সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে রিপেয়ার প্রকল্পের আওতায় শুরু হয় পম্পেইয়ের এই পরীক্ষামূলক উদ্যোগ। ভেনিসের ফোস্কারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ইতালির শীর্ষ গবেষণা দল প্রাচীন নগরীর ভাণ্ডারে সংরক্ষিত ভাঙা অংশগুলো পুনর্গঠনের মডেল হিসেবে বেছে নেয়। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রদর্শনীতে দেখানো হয় কিভাবে রোবট ফ্রেস্কো টুকরোগুলোকে সাজাচ্ছে। প্রকল্পের পরিচালক গ্যাব্রিয়েল জুকরিগেল জানান, অগ্নুৎপাতে চাপা পড়া নগরীর বহু বিখ্যাত শিল্পকর্ম ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে পড়ে আছে, যেগুলো পুনরুদ্ধারে প্রয়োজন ছিল নিখুঁত প্রযুক্তির। কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরা এক ধরনের অ্যালগরিদম তৈরি করেছেন, যার মাধ্যমে রঙের শেড, নকশার ধারাবাহিকতা ও টেক্সচার মিলিয়ে দেয়াল চিত্রের খণ্ডগুলো শনাক্ত করা হয়, অনেকটা পাজল মেলানোর মতো, যে কাজ মানুষের চোখে করা সম্ভব নয়। এ প্রযুক্তি বিশ্বজুড়ে পুনর্গঠন পদ্ধতিতে বড় পরিবর্তন আনবে বলে আশাবাদী গবেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে ব্রাজিলের রিও ডি জেনেইরোর বোতাফোগো সৈকতে বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি উন্মোচন করা হয়েছে। 80 মিটার উঁচু ক্রিসমাস ট্রির আলোকসজ্জা দেখতে ভিড় করছে হাজারো মানুষ। সাগরপাড়ে বর্ণিল আলোকসজ্জা আর সঙ্গীতের আয়োজনে উৎসবমুখর নগরীতে পরিণত হয় রিও ডি জেনেইরো। ব্রাজিলের রিও ডি জেনেইরোর রাতের আকাশ যেন এক পলকে বদলে যায় রঙের উৎসবে। বোতাফোগো সমুদ্র সৈকতে জ্বলে উঠেছে 80 মিটার উঁচু বিশাল ক্রিসমাস ট্রি, যার উচ্চতা প্রায় 30 তলা ভবনের সমান। এটি রিওর নতুনতম আকর্ষণ। গাছটি উন্মোচিত হতেই দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। রঙিন আলোর ঝলকানি আর সঙ্গীতের তালে উদ্বোধনী রাতটি উৎসব মুখর হয়ে ওঠে।
গাছটিতে ব্যবহৃত হয় 23 লাখ এলইডি লাইট। শুধু লাল সবুজ ঐতিহ্যবাহী রং নয়, ব্রাজিলের প্রকৃতি যেমন সূর্য, সমুদ্র আর শহরের সৌন্দর্যের প্রতীকী ইফেক্টও ফুটিয়ে তোলে। নানা রঙের সমন্বয়ে তৈরি প্যাটার্ন ও আতশবাজি দর্শকদের এক মোহনীয় দৃশ্য উপহার দেয়। দর্শনার্থীরা সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করেন। আমি এখানে এসেছি কারণ আমি ক্রিসমাস ভীষণ ভালোবাসি এবং জানতাম আজ ক্রিসমাস ট্রি উদ্বোধন হবে। আমার কাছে দারুণ লেগেছে কারণ এটা শহরের এক ধরনের পোস্ট কার্ডের মতো। হঠাৎ করে আতশবাজি সবাইকে চমকে দিয়েছে। আমার তো মনে হচ্ছিল যেন কোপাকাবানায় নববর্ষ উদযাপন চলছে। আশা করি এটা ঐতিহ্য হয়ে যাবে। উদ্বোধনী আলো জ্বলার মুহূর্তটিতে সৈকত জুড়ে ছিল উৎসবের আমেজ। হাজারো মানুষ হাততালি দিয়ে স্বাগত জানান রিওর বড়দিন মৌসুমের আনুষ্ঠানিক সূচনাকে। প্রতি আধা ঘন্টায় দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় বিশেষ ওয়াটার ব্যালে। আলো জলের ধারার মিশেলে এই পরিবেশনা তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আসন্ন বড়দিন উপলক্ষে চলছে চমকপ্রদ সাউন্ড অ্যান্ড লাইট শো, যেখানে ঐতিহ্যবাহী বড়দিনের বিশাল ক্রিসমাস ট্রির পাশাপাশি রয়েছে আরও নানা আকর্ষণীয় আয়োজন। আলোকসজ্জাময় রঙিন এই উৎসবে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শনার্থী ও পর্যটকরা। এই শো চলবে আগামী বছরের 1 জানুয়ারি পর্যন্ত। শহরের ব্যস্ত রাস্তা, দোকানপাট, ক্যাফে সবখানেই ঝুলছে ঝলমলে রঙিন আলোকসজ্জা। আসন্ন বড়দিন উপলক্ষে সাউন্ড অ্যান্ড লাইট শো এর এমন মনোরম পরিবেশ ঘুরে দেখতে ব্যস্ত দর্শনার্থী ও পর্যটকরা। এমন চিত্রের দেখা মিলল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শহরের ঐতিহাসিক গ্র্যান্ড প্লাসে। গ্র্যান্ড প্লাসের কেন্দ্রে স্থাপন করা হয় ঐতিহ্যবাহী বড়দিনের বিশাল ক্রিসমাস ট্রি, যেটিকে ঘিরে সেলফি তোলেন দর্শনার্থীরা। পাশেই সাজানো হয় যিশুর জন্মকথা তুলে ধরা কাঠের প্রদর্শনী, যা প্রতি বছরই বড় আকর্ষণ হয়ে ওঠে পর্যটকদের জন্য। পাশাপাশি সিটি হলের সুউচ্চ টাওয়ার জুড়ে আয়োজন করা হয় 5 মিনিটের লাইট শো, যেখানে আলো, সুর আর রং বদলের বিশেষ ইফেক্ট মিলে তৈরি করছে এক দৃষ্টিনন্দন দৃশ্য। অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অস্থিরতার মাঝেও এই উৎসবের আলো স্বস্তি আর আনন্দের মুহূর্ত এনে দিয়েছে বলে জানান স্থানীয়রা। আয়োজকরা জানান 1 জানুয়ারি 2026 পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় চলবে সাউন্ড অ্যান্ড লাইট শো। নতুন শো এবং শহর জুড়ে আলোকসজ্জা এবছর আরও বেশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা করছে ব্রাসেলস পর্যটন কর্তৃপক্ষ। অর্চিতা শহীদিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ধূম্রজাল, সাক্ষাতের দাবিতে পিটিআই এর বিক্ষোভের ডাক। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা, নিরাপত্তা জোরদার। গাজায় ইয়েলো লাইন ঘিরে আবারও বর্বরতা নেতানিয়াহু বাহিনীর, গুলি করে 2 ফিলিস্তিনিকে হত্যা। শীতের মধ্যেই ভারী বৃষ্টিতে ডুবে গেছে বহু আশ্রয়কেন্দ্র। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় বড় চ্যালেঞ্জ ভূখণ্ড, কোনো এলাকা ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত ও ট্রাম্প জামাতা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ রাইসা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।